সারা পৃথিবীর যেগুলো নানা প্রান্ত, বাংলাদেশের নানা প্রান্ত থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের অতিথি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। আমরা তার সাথে সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলবো। আমিন ভাই, আপনাকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে। আমিন ভাই, আমরা সমসাময়িক বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করব আশা করছি। শুরুটা আমরা যদি এই সরকারের বা এই ছাত্রদের আন্দোলনের মাস্টার মাইন্ড নামে পরিচিত মাহফুজুল আলম, তার একটা স্ট্যাটাস সর্বশেষ, যিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাঝে মাঝে নানা কথা বলেন এবং কখনো কখনো সম্পূর্ণ বিপরীত কথাবার্তা বলেন তার যে স্বীকারোক্তি আন্দোলন নিয়ে। এই বিষয়টি আপনি আলাপ করবেন। এই স্বীকারোক্তির পরে যে বিচার প্রহসন যেটা চলছে সেটার যুক্তিকতা কিভাবে আর থাকে সেটা আপনি আলোকপাত করবেন। আপনি বাড়ি ভাই, আপনাকে অশেষ শুভেচ্ছা। আপনার এই সুসম্মানিত দর্শক বিশ্বের নানা প্রান্ত থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, তাদের সবাইকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেমনটি বলছিলেন যে একজন উপদেষ্টার স্ট্যাটাস নিয়ে, যিনি সেই ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে ৭১ যেমন মেটিকুলাসলি ডিজাইন করা ছিল, ২৪০০ সেই একইভাবে একটা মেটিকুলাস ডিজাইন করা ছিল। ৭১ মেটিকুলাসলি ডিজাইন করে স্বাধীনতা অর্জন করা গেলে তাহলে ২৪-এ মেটিকুলাস ডিজাইন করলে দোষটা কোথায়? আমার মনে হয়েছে তার বক্তব্যের মূল থিম এইটাই বোধহয় ছিল। বিষয়টা হচ্ছে, আমরা এই উপদেশটাকে কেউ চিনতাম না। ফ্যাসিস্ট সম্রাট ডক্টর ইউনূস সাহেব দায়িত্ব নেবার পরে উনি তার একটা দলবল নিয়ে আমেরিকা বিল ক্লিন্টন ফাউন্ডেশনের একটা প্রোগ্রাম উপস্থিত হলেন। সেখানে তিনি হঠাৎ করে একেবারে আচমকা পেছন থেকে একজনকে ডেকে নিয়ে বিশ্ব নেতৃবৃন্দের সাথে পরিচয় করে দিলেন। হি ইজ দ্য মাস্টার মাইন্ড। এবং তিনি তার এই বক্তব্যের ধারাবাহিকতায় এটাও বললেন, ইটস নট দ্যাট ইট সাডেনলি হ্যাপেন্ড, ইটস মেটিকুলাসলি ডিজাইন। এমন নয় যে এখানে ইভেন নেতৃত্বের বিষয়টা ছিল সেরকম। কে নেতৃত্ব দিবে, কে সামনে নেতা, পেছনে নেতা, এটাও কি জানার সব ডিজাইন করা ছিল। এর পরবর্তীতে আমরা এই ভদ্রলোকের সাথে আমরা পরিচিত হলাম, বাংলাদেশের মানুষ পরিচিত হল। আমার মনে হয় যে এই পরিচিতি পাওয়ার পরেই তার মধ্যেও একটা বাসনা তৈরি হয়েছে যে আমাকে যখন একজন নোবেল লরিয়েট, যিনি ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের কাছে ফ্যাসিস্ট সম্রাট হিসেবে অভিহিত হয়েছেন, তিনি যখন এত বিশাল একটা মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত করে দিয়েছেন, আমার নিশ্চয়ই কিছু তত্ত্ব উদ্গীরণ করা দরকার, যাতে বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে আমি একটা বিশাল তাত্ত্বিক নেতা। তো তার ধারাবাহিকতা আমরা দেখলাম, তিনি একটা তত্ত্ব নিয়ে আবিষ্কার করলেন যে ভারতের 7 সিস্টার সহ একেবারে বাংলা, বিহার, উড়িষ্যাকে একটি মানচিত্রে দেখালেন। দেখিয়ে বুঝাতে চাইলেন যে ৪৭-এর যে ভুলটা আমাদের হয়েছিল সেখানে আমাদের ফেরত যেতে হবে। যদিও বা আমরা এর অব্যবহিত পরে দেখলাম যে তিনি সেই ফেসবুক পোস্ট মুছে দিয়েছেন। তারপরে তিনি তখন অবশ্য উপদেষ্টা ছিলেন না। তারপরে তিনি তথ্য উপদেষ্টার দায়িত্বে আসলেন, যাকে ইতিমধ্যেই বাংলাদেশে একজন রাজনৈতিক বিশ্লেষক, যিনি সত্য কথা বলার কারণে ইতিমধ্যেই যার বিরুদ্ধে দুদক লেলি দেওয়া হয়েছে, বাংলাদেশের নির্বাচনী স্পেশালিস্ট জানি পপের সম্মানিত চেয়ারম্যান ডক্টর নাজমুল হাসান কালিমুল্লাহ, যাকে ওজিরে খামোকা হিসেবে অভিহিত করেছেন। তো তিনি গত কয়েকদিন আগে আরেকটি পোস্ট প্রসব করেছেন। সেখানে তিনি মূলত এটা বুঝাতে চেয়েছেন যে ৭১ আর ২৪-এর মধ্যে কোনো পার্থক্য নেই। বলতে গেলে ২৪-৭১-এর নতুন অথবা আধুনিক সংস্করণ। কিন্তু বিষয়টা কি আদৌ তাই? আপনার ৭১-এর যেই মুভমেন্ট, সেটাকে অবশ্যই সেখানে একটা সুপরিকল্পনা ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি খেয়াল করলে লক্ষ্য করবেন, এই সুপরিকল্পনা বা মুক্তির সংগ্রাম বা আমাদের সেই স্বাধীনতা, এটার কিন্তু মূল বীজটা বপিত হয়েছিল ৫২ সালের ভাষা আন্দোলনের মধ্যেই। এবং হয়তোবা সেদিন যদি ৪৯ সালে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ যদি কার্জন হলে সে উর্দু স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান সে বক্তব্যটি না দিতেন, হয়তো জানি না তাৎক্ষণিকভাবে এটা বিস্ফোরণ আকারে সারা দেশে ছড়িয়ে পড়তো কিনা, অথবা কত সম্মানিত। তো আমরা দেখেছি এই ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় একটি আন্দোলন তৈরি হল, যেটা ৬২-তে এসে শিক্ষা আন্দোলনে রূপান্তরিত হল। সেই সময়ে টোটাল বাজেটের খুব ছোট্ট একটা অংশ শিক্ষার জন্য বরাদ্দ ছিল এবং
সেটা ছিল হামিদুর রহমান শিক্ষা কমিশন, যার বিরুদ্ধে বাংলাদেশে ছাত্র সমাজ আন্দোলন করেছিল। এবং সেই আন্দোলনের ধারাবাহিকতা আমরা দেখেছি যে ধীরে ধীরে বাঙালি যখন প্রতিটি ক্ষেত্রে বঞ্চিত হচ্ছিল, এই বঞ্চনার জায়গা থেকে, অধিকার আদায়ের সংগ্রামের জায়গা থেকে তৈরি হলো স্বাধিকারের সংগ্রাম। এবং স্বাধিকারের পথ বেয়ে স্বাধিকার আমরা চাই কিনা, স্বাধিকার বাংলার মানুষ চায় কিনা, সেটা নিয়ে একটা ৭০ সালের নির্বাচন হলো। এবং ৭০-এর নির্বাচনে এমন একটি ফলাফল আওয়ামী লীগের পক্ষে আসলো বঙ্গবন্ধুর নেতৃত্বে, যেটা দুনিয়ার ইতিহাসে আর দ্বিতীয় কোনো দৃষ্টান্ত আপনি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। অর্থাৎ ১৬২টি আসনের মধ্যে পূর্ব বাংলায় ১৬০টি আসনে জয়লাভ করলো বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর নৌকা। এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, এই যে ৫২ থেকে শুরু হলো, সেটা ৭০-এর নির্বাচন পর্যন্ত আসলো, সেখানে প্রতিটি ক্ষেত্রে মানুষের নিরঙ্কুশ সমর্থন আওয়ামী লীগের প্রতি ছিল, বঙ্গবন্ধুর প্রতি ছিল। এবং সেখানে বাংলাদেশের মানুষকে ভাষা আন্দোলন থেকে শুরু করে শিক্ষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, কোথাও আওয়ামী লীগ অথবা বঙ্গবন্ধু বাংলার মানুষের সাথে ১ সেকেন্ডের জন্য প্রতারণা বা ধোঁকা দেয়নি। মানুষ একবারও বলেনি যে ভাষা আন্দোলনে শহীদ হয়ে আমরা ধোঁকা খেয়েছি। মানুষ একবারও বলেনি শিক্ষা আন্দোলনে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে লড়াই করে জীবন দিতে গিয়ে আমরা প্রতারিত হয়েছি। মানুষ একবারও বলেনি যে ৬৬ দফা আন্দোলনে মনোমিয়ার রক্ত দিয়ে বাংলার মানুষের সাথে বেইমানি করা হয়েছে, এটা একবারও বলেনি। তারপরে ৬৯-এর গণঅভ্যুত্থান এবং ৭০-এর নির্বাচন, এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেদিন বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেকটা আন্দোলনকে নিজেদের দাবিকে একাকার করে ফেলেছিল বলেই কিন্তু মানুষ ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ পক্ষে এই রায় দিয়েছিল। এখন এই যে উজিরে খামাকা যে নতুন তাত্ত্বিক জনাব মাহফুজ সাহেব যে তত্ত্বগুলো প্রসব করছেন, আমি ওনাকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই, এই যে আপনি একটা থিওরি দিলেন, এই থিওরির পক্ষে আপনারা রায় নিয়েছেন মানুষের কাছ থেকে। আজকে ৫ তারিখে আপনারা যে মেট্রিকুলাসলি ডিজাইন করে সন্ত্রাসী জঙ্গিদেরকে দিয়ে একটা হত্যাকাণ্ড সংঘটিত করেছিলেন, আজকে ১ বছর এখনো পূর্ণ হয়নি, মাত্র ১১ মাস চলছে। এর মধ্যেই কিন্তু যারা তাদের আন্দোলনে অনেকগুলো ভাইটাল রোল প্লে করেছিল, বিশেষ করে আমাদের অনেকগুলো সেলিব্রিটি ছিল সেখানে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, শিক্ষার্থীরা ছিল, যাদেরকে পরবর্তীতে তারা সমন্বয়ক, সহকারী সমন্বয়ক বিভিন্ন পদে পদায়িত করেছিলেন। ইভেন তাদের যে উমামা নামে একজন সমন্বয়ক, তিনিও কিন্তু বলছেন যে এরকম হলে আমরা এই আন্দোলনে আমরা যেতাম না, আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, প্রতারণা করা হয়েছে। তাহলে যেখানে টোটালি একজন জনগোষ্ঠীর সাথে প্রতারণা করা হলো, তার সাথে আপনি ৭০-এর বা ৭১-এর যে মুক্তিযুদ্ধের যে পরিকল্পনা ৫২ থেকে যেটা শুরু হয়েছে, সেটার সাথে এক করে মেলানো মানে এটা শুধু তামাশা নয়, এটা শুধু আরেকটি নতুন প্রতারণা নয়। এটি হচ্ছে যেটা আমরা বলছিলাম, এটি হচ্ছে তাদের যে অন্তর্নিহিত যে টার্গেট, মুক্তিযুদ্ধকে মুছে ফেলা, ৭১-কে মুছে ফেলা, বঙ্গবন্ধুকে অপ্রাসঙ্গিক করা, জাতীয় সঙ্গীত মুছে ফেলা, এগুলোর ওই একই প্রক্রিয়ার ধারাবাহিকতার একটি অংশ। পারিবে আপনার মনে থাকার কথা, এটা কিন্তু ২০২৪-এ শুরু হয়েছে তা নয়। ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে ৭৬ সালের নভেম্বরে ঢাকার রেসকোর্স ময়দানে, যেখানে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করেছিল, সেখানে একটা সিরাতুন নবী মাহফিল হয়েছিল। সেখানে প্রধান অতিথি করা হয়েছিল সেই সময়ের বিমান বাহিনী প্রধান তোয়াব খানকে। এবং সেই সিরাতুন নবী মাহফিলে অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন যুদ্ধ অপরাধীর দায়ে দণ্ডিত দেলোয়ার হোসেন সাইদি। এবং সেখানে তিনি কয়েকটি প্রস্তাব পাঠ করেছিলেন। সেখানে একটি প্রস্তাব ছিল শহীদ মিনার ভেঙে ফেলতে হবে, জাতীয় সঙ্গীত বদলাতে হবে, এবং সেখানে স্লোগান উঠেছিল তোয়াব ভাই চান্তারা মার্কা পতাকা চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, এই যে ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করে সপরিবারে, ৩রা নম্বর জাতীয় চার নেতাকে হত্যা করে, ওই যে চান্তারা পতাকা পায়নি, জাতীয় সঙ্গীত পাল্টাতে পারেনি, এই যে পাল্টাতে না পারার ব্যর্থতা, ওরা ধরে নিয়েছে যে এই পাল্টাতে না পারার একটাই রিজন, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা, যিনি একই সাথে তার রক্তকে ধারণ করেন, তার আদর্শকে ধারণ করেন। এটা না পারার কারণেই তাদের সমস্ত ক্ষোভের টার্গেটে পরিণত হলো এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এবং সেই কারণেই এটা মেট্রিকুলাসলি ডিজাইন করে কিছু সন্ত্রাসী জঙ্গি নিয়ে এসে, যেটা আজকে প্রমাণিত হচ্ছে প্রতিটি ক্ষেত্রে যে মানে এই প্রতারণাটা জাতির সাথে করা হচ্ছে। সুতরাং এটি তারা এই ষড়যন্ত্রের যারা কুশীলব, তারা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইবে, মানুষকে বিভ্রান্ত করতে চাইবে, এটা কিন্তু অস্বাভাবিক নয়। এবং তারা যে এই কুশীলবরা যে শুধু আমাদের মধ্যে সীমিত ছিল তা নয়। আপনি দেখেছেন গত সপ্তাহে মালয়েশিয়া থেকে ৩৬ জনকে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সম্পৃক্ততার কারণে তাদেরকে মালয়েশিয়ান সরকার ফেরত পাঠিয়েছে।
এবং সুনির্দিষ্ট অভিযোগ যে তারা সেখানে আল কায়দা নেটওয়ার্ক পরিচালনা করছে এবং তারা বাংলাদেশেও ওই সময়ে ভূমিকা রেখেছিল, যে কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ জনকে ইতিমধ্যে ফেরত পাঠানো হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে কি, আমি আজকে গতকাল পত্রিকায় পড়লাম, কারণ যে ৩ জন এসেছে তাদের ব্যাপারে আমি এখানে ইন্টারাপ্ট করি মালয়েশিয়ার ঘটনাটা। আন্তর্জাতিক গণমাধ্যম এবং অস্ট্রেলিয়ান মিডিয়াতে এটা যেভাবে এসছে, ওখানে তারা ৩৬ জনকে আটক করেছে। ৩৬ জনের আটকের তারা মিডিয়াতে উল্লেখ করেছে ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে, বাকিরা এখন মালয়েশিয়া জেলে আছে। আরো আটক হবে, তাদের গোয়েন্দা জালে আছে। এবং এরা সিরিয়া এবং বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। কিন্তু আমি আজকে বাংলাদেশে মাত্র ৩ জনের কথা স্বীকার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে, বলেছেন যে তাদের বিরুদ্ধে কোন ধরনের জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ মেলে নাই। আমার কথা হচ্ছে যদি না মিলে থাকে এবং এই ৩ জন বাংলাদেশের একজন সাংবাদিক, তিনি লিখেছেন এই ৩ জন এরা নরসিংদীর জেলে পলাতক বন্দী। এই ৩ জন না ওইটা তো আমি দেখেছি, কিন্তু একজন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, তিনি বলছেন যে তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি। তাহলে আমার বক্তব্য, বাংলাদেশ সরকার এত বড় যে একটা মিথ্যাচার করলো মালয়েশিয়ান গভর্নমেন্ট এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে, তার প্রতিবাদ করলো না। আপনার মনে আছে যে ফ্যাসিস্ট সম্রাট ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা দখল করার পরে তিনি বলেছিলেন, মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে তিনি দেখা করেছিলেন এবং বলেছিলেন যে বাংলাদেশ থেকে শুধু মানুষ মালয়েশিয়া যাবে আর যাবে, বিদেশি অর্থ আসবে আর আসবে। কই, তারা তো কোনো প্রতিবাদ করার সাহসও রাখেনি। তাদের তো উচিত ছিল এটা বোল্ডলি ফেস করা, যে আমার মানুষগুলো নিষ্পাপ, সদ্য প্রসবিত সন্তানের মতো পাপদের স্পর্শ করেনি। আর সে নিষ্পাপ মানুষগুলোকে আপনি বলছেন যে আল কায়দার সাথে সম্পৃক্ত, আমরা নিন্দা জানাই। সেটা তো জানায়নি। আপনি এখানে মেয়াও মেয়াও করে কথা বলবেন এখন। হ্যাঁ, অথবা জাহাঙ্গীর সাহেব এটাও বলতে পারতেন যে আসলে মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী বোধহয় ফ্যাসিস্টের দোষর, তাকেও ধরে আনার জন্য ইন্টারপোলে একটা হয়তো যদি রেড অ্যালার্ট জারি করতেন, তাহলে আমরা মনে করতাম যে ইয়েস, আসলে ওরা রয়্যাল টাইগার, আমরা সত্যি সত্যি টাইগার হয়ে উঠছি। আসলে জাতির সাথে এই প্রতারণা ওরা যে করে যাচ্ছে এটা ধরা পড়ে দিয়েছে। কারণ আপনি ইংরেজিতে একটা কথা আছে, ইউ ক্যান ব্লাফ সাম পিপল ফর দ্য সাম টাইম, বাট ইউ ক্যানট ব্লাফ অল দ্য পিপল ফর অল দ্য টাইম। আজকে জাতির সামনে একে একে প্রতিটা মুখোশ কিন্তু খুলে যাচ্ছে। আমরা একটা অন্য প্রসঙ্গে যাই আমিন ভাই। ওরা কিন্তু জুলাই সনদ ঘোষণার তোড়জোড় করছে। জুলাই সনদ তথা জুলাই সনদ মানে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তখন বাংলাদেশে এই সংবিধানের অধীনে শপথ নেওয়া রাষ্ট্রপতি বলে কেউ থাকবেন না। আপনারা অনুসরণ করেছেন বিষয়টা? হ্যাঁ, ওইটাও আমি লক্ষ্য করেছি। এবং যে কোনো আন্দোলন লড়াইতে কিন্তু একটা সুনির্দিষ্ট টার্গেট থাকে এবং ফাইনালি একটু রাজনৈতিক দল যখন একটা লড়াই করে, একটা আন্দোলন করে, সেখানে একটা সনদ অথবা একটা ঘোষণাপত্র থাকে, তার মূল টার্গেটটা হয় মানব কল্যাণ, দেশের কল্যাণ, দেশের অগ্রগতি, দেশের সমৃদ্ধি। এবং সেই সমৃদ্ধি অর্জনের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়, এগুলো কিন্তু মানে ইশতেহার বলেন অথবা ঘোষণাপত্র বলেন, যেটাকে সনদ বলা হচ্ছে, সেখানে কিন্তু সেগুলো উল্লেখ থাকে। মজার বিষয় হচ্ছে জুলাই সনদ এর ব্যাপারে আপনি যেটা বললেন যে ৭১কে ছুড়ে ফেলা, সেটা যেটা আমি আগের পরে বলেছি, আমি এখন সেই জায়গায় যাব না। আমি আরেকটা বিষয় আপনাকে বলতে চাই, যেটা মানুষের ইতিমধ্যে আপনি হয়তো নোটিস করেছেন, যে জুলাই সনদ যারা চাচ্ছেন, এই যে সমন্বয়করা অথবা এই আন্দোলনের নেতারা, তাদেরকে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া তাদেরকে ইন্টারভিউ করেছে এবং তাদের কাছ থেকে জানতে চেয়েছে যে আপনারা জুলাই সনদ কেন চাচ্ছেন। তারা কিন্তু একজনও বলেনি আমি জুলাই সনদ চাচ্ছি যে এই পদ্ধতিতে কাজ করলে বাংলাদেশের মানুষের মুক্তি হবে, অথবা বাংলাদেশের গণতন্ত্রের সত্যিকার বিকাশ হবে, অথবা বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা সত্যিকার হবে, অথবা বাংলাদেশের একটা সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এই কথা বলেনি। তারা প্রত্যেকে একটি কথা বলেছে, সেটি হচ্ছে দেখুন, জুলাই সনদ যদি না হয়, এই যে আমরা পুলিশকে হত্যা করেছি, আমরা মেট্রো রেলে আগুন দিয়েছি, আমরা মানুষকে মেরেছি, তাহলে তো শেখ হাসিনার সরকার ক্ষমতা আসুক বা যারাই ক্ষমতা আসুক, কোনো আইন করতে হবে না, প্রচলিত আইনেই তো আমাদের ফাঁসি হয়ে যাবে, আমাদের বিচার হয়ে যাবে। অর্থাৎ তারা জুলাই সনদটা চাচ্ছে নট ফর দ্য সেক অফ কান্ট্রি, নট ফর দ্য সেক অফ দ্য পিপল ইন্টারেস্ট। ওরা এই জুলাই সনদ চাচ্ছে, তারা যে খুন করেছে, তারা যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে এবং তারা যে মব তৈরি করে নির্বিচারে মানবাধিকারের পদে লঙ্ঘন করছে, সেইগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য এখন একজন খুনিকে প্রোটেকশন দিয়ে, একজন সন্ত্রাসীকে প্রোটেকশন দিয়ে এই জাতির কি লাভ, এই দেশের কি লাভ? দরকার হলে সেটার উপর একটা ভোট হোক না,
ওরা তো কথায় কথায় বলছে যে আমি যে একটু আগে আপনি যে প্রসঙ্গ নিয়ে অবতারণা করলেন যে তারা ৭১ আর ৭৫ মেটিকুলাস ডিজাইনকে এক করলেন। আরে ৭১ পেছনে তো ৭০ নির্বাচনে গণমানুষের রায় ছিল, যে রায় পৃথিবীতে কেউ কোনোদিন দেখেনি। আপনারা কোথায় রায় নিয়েছেন? আপনারা এখন নির্বাচন চাচ্ছেন। আপনারা বলছেন, একজন বলছেন উনি শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত নির্বাচনের কথা ভুলেও মুখে আনবেন না। অর্থাৎ আপনি কি করে জানলেন যে শেখ হাসিনার ফাঁসি হবে? প্রমাণটা কি? অথবা আপনি যদি জেনেও থাকেন, তার মানে আপনি কি কম্পেল করছেন, বাধ্য করছেন, বিচার বিভাগকে থ্রেট করছেন? তাহলে আপনি যে বলছেন আইনের শাসনের কথা, আপনি যে বলছেন যে তুমি মত প্রকাশ করবে তোমারটা স্বাধীনভাবে, এইজন্য আমি লড়াই করছিলাম, এটার সাথে কি এটা যায়? আবার দেখুন, আমরা কিছুদিন আগে দেখলাম যে ডক্টর ইউনূস লন্ডনে গেলেন। লন্ডনের যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এতদিন এজাইল ১৭ বছরের বেশি সময় এজাইলে আছেন, যার বিরুদ্ধে ২১শে আগস্টের হত্যা মামলার আ রায় রায় অভিযুক্ত, এবং তিনি তার মামলা তাকে অব্যাহতি দিয়ে আবার সুপ্রিম কোর্ট থেকে অব্যাহতির বিরুদ্ধে আপিল করার রায় নিয়ে তিনি তার সাথে দেখা করলেন। কারণ দেখা করে তিনি বিএনপির আন্দোলন বা চাওয়ার মুখে জুন থেকে নির্বাচনটা নিয়ে আসছেন ফেব্রুয়ারিতে। এখন মজার বিষয় হচ্ছে কি, ফেব্রুয়ারিতে যখনই ফ্যাসিস্ট সম্রাট জনাব ডক্টর ইউনূস নির্বাচনের কথা ঘোষণা করলেন, তখনই তার প্রশোভিত রাজনৈতিক দল এনসিপির নেতারা বললেন যে এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করবেন না। কেন রে ভাই? এই নির্বাচন কমিশন কি আওয়ামী লীগ করেছে নাকি বিএনপি করেছে? এই আপনার সরকারে তো বিএনপি কেউ নেই, আওয়ামী লীগের কেউ নাই। সব তো আপনাদের পছন্দ লোক, গ্রামীণ ব্যাংকের এবং এনসিপির, ইউনূস সাহেবের প্রশোভিত রাজনৈতিক দলের লোক। তো আপনারা নির্বাচন কমিশন গঠন করলেন, এখন আপনারা আবার ১৩ দিনে নির্বাচনে যাবেন না, এটা কেমন কথা? আচ্ছা, আরো মজার বিষয় দেখেন, এখন কে বলছে যে আমরা নির্বাচনে যাব না? কারা বলছে? যারা আদৌ নির্বাচন করতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, যদি ইফ আইন যদি তার নিজস্ব গতিতে চলে। কেন বলছি? একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যদি সেটা নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়। তো এই দলটা তো এখনো নিবন্ধিত হয়নি। তাহলে তারা কি করে বলে যে আমরা নির্বাচন করব না? তার মানে কি, অর্থাৎ তারা বুঝাতে চাচ্ছে যে নির্বাচন কমিশনকে আমরা যা বলবো তাই হবে। না হয় যে দলটার নির্বাচন কমিশনই এখনো গঠিত হয়নি, যে দলটা একটা জনসভা, কর্মী সভা করলে আমরা একদম মিডিয়ায় দেখতে পাচ্ছি যে লোক ভাড়া করে আনা হচ্ছে। তাদেরকে বলা, যেমন কালকে একটা দেখলাম যে চাঁপাইনবাবগঞ্জে একটা সভা করেছে। সেখানে একজনকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে, "আপনি কেন আসছেন?" বলে যে, "আমি অ্যা অ্যা আবু সাঈদের বিচার আবু সাঈদের খুনি আবু সাঈদের বিচার চাই।" হ্যাঁ? কে আনছে? আমাদের বিএনপি আনছে। অর্থাৎ কোন লেভেলের লোক ভাড়া করে নিয়ে আসছে। এখন এই দলটা নির্বাচন করার জন্য বলছে যে তারা নির্বাচন করবে না। অথচ এখনো তাদের নিবন্ধন হয়নি। এই যে বাতুলতা, এই যে বাচালতা, অতিকথন, এগুলো তারাও জেনে গিয়েছে। যদি এখানে পায়ের আরেকটু যোগ করি মাটি আপনার থাকে, সাথে। পায়ের নিচে একটা যদি মাটি থাকে, একটা নির্বাচন করেন না। আপনাকে দেখেন না একটা পয়েন্ট যোগ করে আপনার দেই। পক্ষে। একটা পয়েন্ট যোগ করি। জুলাই কমিশন বা ঐক্যমত্য কমিশন যেটা গঠন করা হয়েছে, সেটা ৩ জন ব্যক্তির একটা আমরা মিডিয়ার সামনে এসেছিল, আমরা দেখলাম। আলী রিয়াজ, তারপর বদিউল আলম মজুমদার এবং ইকরামুজ্জামান। ৩ জন সেখানে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মুসাবিদা করছেন। সেই ভবিষ্যৎ রাজনীতি হিসেবে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলটার কোনো অবস্থান নাই। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মুসাবিদা এটা কোন জায়গায় যাবে, আপনি কি মনে করেন সেটা? এইটা কোন জায়গায় যাবে সেটা আমি বলব না। আমি শুধু সিম্পলি একটা উদাহরণ আপনাকে দেই। ডক্টর ইউনূস যখন লন্ডন গিয়েছিলেন একটা ব্যক্তিগত পুরস্কার নেওয়ার জন্য এবং তারেক জিয়া সাহেবের সাথে দেখা করার জন্য রাষ্ট্রীয় টাকা খরচ করে, সেখানে তিনি কিছু বাঙালিদের সাথে বসছিলেন। সেখানে একজন বাংলাদেশী বংশোদ্ভূত এক কিশোরী তাকে একটি প্রশ্ন করেছিলেন যে, "আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে চাচ্ছেন। তো যেই জাতিতে আ যে জাতিকে স্বাধীন করল বঙ্গবন্ধু, তার বাড়িটা পুড়িয়ে দেওয়া হলো এবং আপনার সামনেই গুড়িয়ে দেওয়া হলো। আপনি কোন অ্যাকশন নিলেন না। এবং তার দলের এত বিশাল একটা সমর্থন, সেই বিশাল একটা জনগোষ্ঠীকে বাদ দিয়ে আপনি কি করে জাতীয় ঐক্য করবেন?" তো তিনি তো সে প্রশ্নের উত্তর দেন নাই। তো অর্থাৎ তাহলে আপনি বুঝতেই পারছেন ওরা কি জাতীয় ঐক্য চায় নাকি জাতিকে বিভক্ত করে দেশটাকে বিপন্ন করতে চায়। এটি কিন্তু আজকে মানুষের কাছে ক্রিস্টাল ক্লিয়ার, এবং মানুষের কাছে এটা ক্রিস্টাল ক্লিয়ার বলেই যে আপনার বাংলাদেশি অরিজিন সেই ব্রিটেন প্রবাসী আমার সন্তানতুল্য কিশোরী, সেও কিন্তু কনসার্ন।
তিনি কিন্তু তাকে প্রশ্ন করেছেন, সে প্রশ্নের উত্তর নাই। তো যেখানে তাদের নেতাই প্রশ্নের উত্তর দিতে পারছে না, সেখানে আমেরিকান নাগরিক আলী রিয়াজ অথবা অন্যরা, যাদের সাথে মানুষের ন্যূনতম কোনো সম্পর্ক নেই, যারা কোনোদিন কোনো কন্যা দায়গ্রস্ত পিতাকে সাহায্যের হাত বাড়ায়নি, যারা কোনোদিন বাংলাদেশের কোনো দুঃখী মানুষের কান্না অথবা চোখের জল মোছার চেষ্টা করেনি, তাদেরকে দিয়ে কি হবে? এটা এই জন্য বলছি যে এরকম প্রচেষ্টা অতীত বারবার হয়েছে এখানে একজন এবং ব্যক্তি আছেন, যারা এই প্রচেষ্টা নিয়েছে, যারা এই উদ্যোগ নিয়েছে, বারবার তারা ইতিহাসের আস্তাগুলি নিক্ষিপ্ত হয়েছে। এবারও তার ব্যত্যয় ঘটবে না। আমিন ভাই, এখানে একটা ব্যক্তি আছেন ইকরাউজ্জামান, যিনি বাংলাদেশের দুর্নীতি নিয়ে কাজ করেন এবং আগের সময় দুর্নীতি নিয়ে নানা ধরনের সংবাদ সম্মেলন করেছেন, কিন্তু গত 11 মাসে বাংলাদেশের দুর্নীতি লুটপাট এটি নিয়ে ওনার কোনো বক্তব্য নেই। লক্ষ্য করেছেন? ওনার বক্তব্যটা কেন থাকবে আমি আপনাকে বলি। আপনি পৃথিবীতে এমন একজন সরকার প্রধান আমাকে দেখাবেন, যিনি যেভাবে হোক সরকার প্রধান হয়েছে, ধরলাম বন্দুকের নলমুখে অথবা অভ্যুত্থান ঘটিয়ে অথবা যে কোনো ভাবে সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার সাথে সাথে আপনি যিনি একটা নিজের নামে আপনার আদম ব্যবসার লাইসেন্স দিতে পারেন, মোবাইল ব্যাংকিং এর লাইসেন্স নিয়েছেন, একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছেন, নিজে 666 কোটি টাকা ঋণ মাফ করেছেন, ট্যাক্স মাফ করেছেন এবং গ্রামীণ ব্যাংক 29 সাল পর্যন্ত ট্যাক্স দিবে না সেটা অ্যাপ্রুভ করিয়ে নিয়েছেন। গ্রামীণ ফোনের এক সময় তিনি মালিক ছিলেন, এখন ছিলেন কিনা জানি না, যে যাদের কাছ থেকে বাংলাদেশ সরকার ট্যাক্স ফাঁকি 12,000 কোটি টাকা পাবে, সেই টাকাটাও তিনি মাফ করে দিয়েছেন। তো এইরকম একজন সরকার প্রধান পৃথিবীতে যদি আপনি একটা উদাহরণ দিতে পারেন, আমি মেনে নেব। তাহলে এইরকম সরকার প্রধান যিনি থাকেন, তার আমলে কেউ দুর্নীতি খুঁজতে যাবে, সে শীত দ্বারাও কজন আছে। বঙ্গবন্ধু কন্যা সম্পর্কে হুমায়ুন আজাদের বিখ্যাত শক্তিমান লেখক তিনি একটা অসাধারণ কথা বলেছিলেন, শেখ হাসিনা ভগিনী, তাকে যা খুশি বলা যায়, তার বিরুদ্ধে যা খুশি লেখা যায়, এমনকি গালাগালিও করা যায়। তো শেখ হাসিনা তেমন একজন মাটির মানুষ বলেই তার সময় আপনারা যা খুশি মনের মাধুরী মিশিয়ে পড়েছিলেন। আজকে বলা হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা তখন ছিল না, এখন আছে। কয়েকদিন আগে দেখলাম যে সাংবাদিক মোস্তফা ফিরোজ, যিনি খুব উল্লসিত ছিলেন 5ই আগস্টের পরবর্তীতে, তিনিও গতকাল আক্ষেপ করে একটি কথা বলেছেন যে আওয়ামী লীগের ফ্যাসিস্টের আমলে তো আমরা অপোজিশনকে পেতাম টেলিভিশনে, তাদের কথা আমরা তাদের কথা শুনতাম, তাদেরকে ডাকতে পারতাম। আজকে তো কাউকে ডাকারের সুযোগ দিচ্ছেন না, তাহলে কোথায় সে মত প্রকাশের স্বাধীনতা, কোথায় সেই কথা বলার স্বাধীনতা? এবং আপনি সে সময়ের বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর ভিডিও ফুটেজ আপনি দেখবেন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রত্যেকটা নেতা শেখ হাসিনাকে অ্যাড্রেস করার আগে ফেসিস্ট কথাটা বলতেন। ওই কাউকে তো টপটপ শেষ করে বেরোয়ার পরে গ্রেফতার করা, উঠিয়ে নিয়ে যাওয়া হয়। তখনও দুঃখের বিষয় হচ্ছে কি, তখন তাদের কাছে মত প্রকাশের স্বাধীনতা ছিল না। আর এখন বাংলাদেশের কোন টেলিভিশন আওয়ামী লীগের কোন নেতার বিরুদ্ধে মামলা থাকুক না থাকুক, অভিযোগ থাকুক না থাকুক, কোন কর্মীকেও তাদের শোতে থাকতে পারে না, ডাকলে যেন ব্লাসফেমি, এই অবস্থা। সুতরাং এখানে ইফতিখারুজ্জামান সাহেবরা যে বলছেন দুর্নীতি, আপনি তো আমাদের কথা বাদ দেন, আজকে সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষ বলছে যে আওয়ামী লীগ 15 বছরে দুর্নীতি করেছে, কিন্তু গত আমি বলছি আরো 3 মাস আগে 6 মাসে যে দুর্নীতি করেছে, আপনার একজন উপদেষ্টার এপিএস, পিএসও না, এপিএস তো 3 মাসেই কামিয়ে নিয়েছে 400 কোটি টাকা। এটা তো আমার কোনো নিউজ না, এটা তো বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলোর নিউজ। কোনো অ্যাকশন হয়েছে, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপনার মনে থাকার কথা, এরকম একজন এপিএস, পার্সিয়ান পার্লামেন্টারিয়ান, বাংলাদেশের রাজনীতির একবার বলা যায় প্রবাদ পুরুষ সুরঞ্জিত দা, তার একজন এপিএস এর কাছে মাত্র 70 লক্ষ টাকা পাওয়া গিয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই দায় কাঁধে নিয়ে সুরঞ্জিত দা পদত্যাগ করে অ্যাকাউন্টেবিলিটি কাকে বলে, গণতন্ত্র কাকে বলে, সততা কাকে বলে তিনি প্রমাণ দিয়েছিলেন। সেগুলো আমরা ভুলে যাচ্ছি। আমিন ভাই, আরেকটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি। আপনার দৃষ্টি আকর্ষণের একটা ব্যাপারে, আপনাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব সম্প্রতি একটা ভিডিও বক্তব্যে বলেছেন নেতাকর্মীদের ঢাকা যাওয়ার প্রস্তুতি নিতে বলেছেন। বলেছেন যে শেখ হাসিনা যদি টুপ করে বাংলাদেশে ঢুকে পড়েন, তাকে তার বিচারের আওতায় আনবেন।
আপনি লক্ষ্য করেছেন বক্তব্যগুলো? আমি বলি এরা কিন্তু শেখ হাসিনার বিচারের কথা অনেক আগে থেকে বলছে। আমি আপনার একটা শোতে সম্ভবত অনেক আগে বলেছিলাম। বোধহয় সেটা জানুয়ারি অথবা তারও আগে, যে তারা শেখ হাসিনার বিচার করতে চায়। কেন? গণহত্যার দায়ী। এখন এই গণহত্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে কিন্তু বলা হয়েছে যে ৫ তারিখ পর্যন্ত কি হত্যাকাণ্ড হয়েছে, ৫ তারিখের পরে কতটা হত্যাকাণ্ড হয়েছে। দুর্ভাগ্যের বিষয় ৫ তারিখ পর্যন্ত হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগ সরকারের উপরে চাপালেও ৫ তারিখের পর থেকে যে ধারাবাহিক হত্যাকাণ্ডগুলো হয়েছে সেইগুলোর বিচারের ব্যাপারে কিন্তু জাতিসংঘ আশ্চর্যজনকভাবে, রহস্যজনকভাবে নীরবতা পালন করছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে গণহত্যা অথবা যেকোনো অন্যায় অপকর্মের বিচার হতে পারে। এখানে আপনি শেখ হাসিনার বিচারটা কিভাবে করবেন? আপনার মনে থাকার কথা, যখন তারা এই মেট্রো রেলে আগুন দিচ্ছিল, পুলিশকে মেরে পিটিয়ে মানে হত্যা করছিল, তখন কিন্তু বঙ্গবন্ধু কন্যা দ্ব্যর্থহীন ভাষায় একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিলেন এবং একই সাথে তিনি এটাও দাবি করেছিলেন, প্রয়োজনে জাতিসংঘের অধীনে এই ঘটনার তদন্ত হোক, প্রকৃত দোষী বের করা হোক। তো তার মধ্যে যদি এই গণহত্যার ব্যাপারে কোন ধরনের সংশয় থাকতো, উনি তো জাতিসংঘের অধীনে তদন্ত করে এর সত্যি বিষয়টা বেরিয়ে আসুক সেটা চাইতেন না। আরেকটা কথা আমি বলি, আপনি প্রসঙ্গ যখন তুলেছেন, যখন তার কাছে খবর গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তপাত ঘটানো যে হতে পারে, তখন তিনি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে টেলিফোন করে বলেছিলেন, তোমরা এক্ষুনি ক্যাম্পাস ছেড়ে দাও। অর্থাৎ তিনি রক্তপাত চান না। আমার দুঃখের বিষয় হচ্ছে গিয়ে আমরা এটা হয়তো মানুষকে বোঝাতে ভুল করেছি, এটা আমাদের ব্যর্থতা। বঙ্গবন্ধু কন্যা যদি ভাবে ক্ষমতা থাকতে চাইতেন, তাহলে তো তার কাছে যখন খবর আসলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তপাত হবে, তাহলে তখন তো তিনি ছাত্রলীগকে বা সবাইকে বলতেন যে তোমরা জোর প্রস্তুতি নাও, হামলা মোকাবেলা করতে হবে। তিনি তো হামলা মোকাবেলা না করে রক্তপাত বন্ধ করার চেষ্টা করতেন না। অথবা তিনি তো প্রশাসনের উপরে নির্ভর না করে সারা দেশের লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীকে বলতে পারতেন যে রাষ্ট্রদের ঢাকা, ঠেকাও ওদেরকে। কিন্তু সেটাও চান নাই। কারণ তিনি রক্তপাত চান নাই। রক্তের উপর তিনি ক্ষমতায় থাকতে চান নাই। হয়তো আমি এই কথা বলার পরে আমাকে অনেকে গালি দিবে। কিন্তু আমি বাড়ির দায়িত্ব নিয়ে বলি, ইতিহাসে একদিন এ সত্য প্রমাণিত হবে। তিনি রক্তপাত ঘটিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চান না। এখন আসেন পরের বিষয় বিচার। এখন ৫ তারিখের পর থেকে এই যে যারা জঙ্গি অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেছে, তারাই তো টেলিভিশনে অকপটে দ্বিধাহীন চিত্তে বলছেন যে আমরা পুলিশকে হত্যা করেছি। আমরা মেট্রো রেল আগুন দিয়েছি। আমরা কর্মীদের হত্যা করেছি। এখন তারা কিন্তু শিবিরের বলেন, তাদের বলেন প্রত্যেকে কিন্তু মিডিয়ায় ধারাবাহিকভাবে এগুলো বেরোচ্ছে। তাহলে আপনি কি করবেন? যে স্বঘোষিত খুনি, স্বঘোষিত সন্ত্রাসী, আপনি কি আগে তার বিচার করবেন? নাকি যিনি ক্ষমতায় থাকার কারণে তার উপর দোষ চাপিয়ে দিয়ে, তার উপরে একটা ব্লেম দিয়ে তার বিচার করবেন? আপনার বিবেক কি বলে? মানুষ কি বলে? আইন কি বলে? আগে তো স্বঘোষিত খুনির বিচার করতে হবে। তো এগুলো আমার মনে হয় মানুষের কাছে ধীরে, ধীরে ধরা পড়ছে। আর ধরা পড়ছে বলে আপনি আজকে যদি কান পেতে শুনেন দেওয়ালের লিখন অথবা মানুষ কি চায়, সেখানে কিন্তু আজকে বাংলাদেশের গ্রামে, গ্রামে আওয়াজ উঠেছে যে শেখ হাসিনাই ভালো ছিল, আওয়ামী লীগ ভালো ছিল। আমরা আবার শেখ হাসিনাকে চাই। মানুষ উপলব্ধি করতে পারছে যে, এবং আজকে দেখুন বঙ্গবন্ধু কন্যা দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন যে, আমাকে সাদা চামড়ার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। অ্যা ঘাঁটি করতে দেওয়ার জন্য আমি রাজি হই। এবং আজকে তো এই বর্তমান সরকারের প্রতিটি পদক্ষেপ তার বক্তব্যের কি যথার্থতা প্রমাণিত হচ্ছে না? হচ্ছে তো, এটা তো বাস্তবতা। এটা অস্বীকার করার জায়গা নেই। সুতরাং আমি মনে করি এখানে আমার কথা খুবই ক্লিয়ার। আমি আওয়ামী লীগের নেতা হই, মন্ত্রী হই অথবা সাধারণ মানুষ হই। আমি মনে করি যদি আইনের প্রতি আমার ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে, আমাকে দিয়ে যদি কোনো অন্যায় হয়, সেটা অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। কিন্তু এখানে মিথ্যা ব্লেম গেম খেলার সুযোগ নাই। অন্তত এই যুগে আপনি একটা মিথ্যা ছড়িয়ে বিভ্রান্তি ছড়িয়ে আপনি অ্যা অ্যা মানুষকে সবসময়ের জন্য বিভ্রান্ত করতে পারবেন না। আপনার মনে থাকার কথা, ওই জুলাই আন্দোলনের সময় একটা ওয়েবসাইট খুলে সেখানে একটা পেজ বলা হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে। গণহত্যা দূরে থাক, ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভেন যারা আন্দোলন করছিল তাদের কারো এক ফোঁটা রক্ত ঝরেনি। কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে এরকম একটা পেজ খুলে, ওয়েবসাইট করে সেখানে নানা ধরনের এআই এর মাধ্যমে রক্ত, খুন এসব ছবি দিয়ে মানুষকে একটা আবেগ তাড়িত করে, মানুষের আবেগ নিয়ে খেলে আজকে গোটা জাতিকে তারা, গোটা দেশকে বিপন্ন করে ফেলেছে। এবং দেশের জনগণই
আমি আজকে বলে যাচ্ছি একদিন তাদের বিচার করবে। আপনাদের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাদের সাথে একটা ইন্টারভিউতে বলেছেন সেনাবাহিনীর প্রধান বিশ্বাসঘাতকতা করেছেন। সেনাবাহিনীর প্রধান দায়িত্ব নিয়ে বলেছিলেন তিনি সবকিছু দেখবেন, তিনি তার দায়িত্ব পালন করেননি। আপনি কিভাবে দেখবেন বিষয়টা? এটা তো উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তো উনি এই বিষয়গুলো আমার চেয়ে অনেক কাছ থেকে দেখেছেন। আমি ওনার বক্তব্যকে আমি endorse ও করতে চাই না, আমি কনডেম ও করতে চাই না। তবে এটা তো ঠিক। আপনার বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের হয়ে বিশ্বের বিভিন্ন দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় সাহসী ভূমিকা পালন করছে এবং জাতিসংঘের ভূয়সী প্রশংসা অর্জন করছে। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই বাংলাদেশের মানুষ তো আশা করতেই পারে যে সেনাবাহিনী সেদিন অন্য দেশের যেখানে জানমালের নিরাপত্তা দিচ্ছে, শান্তি শৃঙ্খলা রক্ষা করছে, সেখানে তো অবশ্যই তাদের উচিত ছিল সবার আগে নিজ দেশের সাধারণ মানুষকে জানমাল নিরাপত্তা বিধান করা। এবং ৫ তারিখে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন তিনি কিন্তু সেখানে বলেছিলেন যে আপনারা যখন চাচ্ছেন আমি দায়িত্ব নিলাম। উনি কি দায়িত্ব নিয়েছেন? উনি এ পর্যন্ত বেশ কয়েকবার ওয়ার্ন করেছেন যে আর কোন ধরনের মব ভায়োলেন্স সহ্য করা হবে না। কিন্তু মব ভায়োলেন্স উনি স্টপ করতে পেরেছেন? বাংলাদেশের ইতিহাসে যেটা কোনোদিন ঘটেনি। জনাব নুরুল হুদা সাহেব আমি ধরে নিলাম যে ওনার আমলে নির্বাচন বিতর্কিত হয়েছে। বিতর্কিত নির্বাচন হবার কারণে যেভাবে ৫-৭ জন সন্ত্রাসী তাকে ঘর থেকে বের করে নিয়ে এসে তার গলায় জুতার মালা পরালো, তার ২ গালে জুতা দিয়ে পেটালো। তখন আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিল? তখন যে সেনাপ্রধান বলেছিলেন যে আমি দায়িত্ব নিলাম, তার সে দায়িত্ব নেওয়ার কমিটমেন্ট এর কি প্রতিদান আমরা দেখলাম? বাংলাদেশে কি আর কোন নির্বাচন বিতর্কিত হয়নি? বাংলাদেশে 77 এর হা না ভোট কি বিতর্কমুক্ত ছিল? বাংলাদেশে 79 এর জাতীয় সংসদ নির্বাচন কি বিতর্কমুক্ত ছিল? 1978 সালের জেনারেল ওসমানীর সাথে জিয়া রহমানের নির্বাচন কি বিতর্কমুক্ত ছিল? উনি কি বলেননি যে আমি ডিফিকাল্ট পলিটিক্স ফর দ্য পলিটিশিয়ান? সেই নির্বাচন কি বিতর্কমুক্ত ছিল? 96 সালের 15 ফেব্রুয়ারি যে নির্বাচনে বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনিকে পার্লামেন্টের মেম্বার করা হয়েছিল, সে নির্বাচন কি বিতর্কিত হয়নি? মাগুরা থেকে কি প্রধান নির্বাচন কমিশনার ভয়ে ঢাকা শহরে পালিয়ে এসে পড়েননি যে নির্বাচন করার কোনো পরিবেশ নেই? আওয়ামী লীগ কি তাদের কোন একজনের উপরে ন্যূনতম অশালীন আচরণ করেছিল? করেনি। কারণ একটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের সাথে একটি ব্যক্তির খুব বেশি কিছু করার থাকে না। আজকে হাবিবুল আউয়াল সাহেবের মতো একজন মানুষ যার বিরুদ্ধে তার চরম শত্রু ১ পয়সার অনিয়ম দুর্নীতির আ একটি দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবে না। তাকে যেভাবে অপদস্থ করা হলো, পিঠ মোড়া পেছনে করে হাত বাঁধা হলো। এই অসভ্যতার, এই বর্বরতার জবাব জনগণ দিবেই। হয়তো আমি থাকবো না, আপনিও থাকবেন না। কিন্তু জনগণ এর জবাব দিবেই। এটা হচ্ছে ইতিহাসের অমর সত্য। সেই জায়গায় আমি বাংলাদেশের মানুষ আমি হতাশা থাকতে পারে। শুধু স্বরাষ্ট্রমন্ত্রী কেন, হতাশা থাকতে পারে যে আপনি সারা বিশ্বের শান্তি শৃঙ্খলা রক্ষা করছেন। আপনি বাংলাদেশের মানুষকে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারলেন না। আপনি শপথ নিয়েছেন যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। যে সেনাবাহিনী বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত হয়েছে। সেই বঙ্গবন্ধুর বাড়ি। বঙ্গবন্ধু তো কোন দলের না। মুক্তিযুদ্ধ তো কোন দলের না। হ্যাঁ, দল আওয়ামী লীগ নেতৃত্বে ছিল। কিন্তু সে মুক্তিযুদ্ধ জাদুঘর পুড়িয়ে দেওয়া হলো। সে সেনাবাহিনী বাইরে থেকে রেফারির ভূমিকায় অবতীর্ণ হয়ে দেখলো। তো এটা তো অবশ্যই মানুষের মধ্যে হতাশা থাকে, মানুষের আশাভঙ্গের বেদনা থাকে এবং এই জায়গায় ডেফিনিটলি সেনাবাহিনী তো তাদের ইমেজ ধরে রাখতে ব্যর্থ হয়েছে। আমিন ভাই, একটা জিনিস আপনি গ্রামে-গঞ্জে আপনার নেতাকর্মীদের মাধ্যমে জানতে পারেন যে ৫ আগস্টের পর থেকে মব সন্ত্রাসটা ছিল জামাতের নেতৃত্বে। এখন সেই নেতৃত্বটা বিএনপির কাছে স্থানান্তর হয়েছে। সারা দেশে এখন বিএনপির নেতাকর্মীরা এই সন্ত্রাসের সাথে জড়িত এবং তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনোভাবে কোথাও পাওয়া গেলে তাকে হেনস্থা করে পুলিশের হাতে তুলে দিচ্ছে। তার বাড়িঘর লুট করা হচ্ছে। কি বলবেন এ নিয়ে? আমি তো বলেছি এই বর্বরতার কোনো শেষ নেই এবং এই বর্বরতার পরিণতি খুব ভয়াবহ। আপনি তাদের বর্বরতা এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল যে একদা ছাত্রলীগ করতেন হবিগঞ্জ বাড়ি। তিনি ৪ বছর বিদেশে ছিলেন। ৪ বছর পরে ৫ই আগস্টের পরে সম্ভবত সে সেপ্টেম্বর অক্টোবর দিকে দেশে এসেছিল। যেহেতু ৪ বছর আগে সে বিদেশ গিয়েছে, কোন রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল না। সেই কারণে সে বাড়িতে এসেছে। তো তাকে এই বিএনপির সন্ত্রাসীরা তার বাড়িতে গেল, তাকে পায়নি। এবং তারপরের দিন আবার যাওয়ার হুমকি দিল। সে ভয়ে আর ঘরে যায়নি। আমরা কি দেখলাম? এরপরে দেখলাম যে তার বাড়িতে তালা লাগিয়ে বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হলো। সেখানে তার মা এবং তার চাচী মারা গেল। এই বর্বরতার কিন্তু প্রাকৃতিক জবাব আছে। আওয়ামী লীগের কথা বাদ। এবং আজকে এই বর্বরতার জবাবের ভয়ে তারা মানুষের মধ্যে আরেকটা পাল্টা ভয় ঢুকানোর চেষ্টা করছেন। তারা বলছেন
যে আওয়ামী লীগ ফেরত আসলে আমাদের কারোর পিঠে চামড়া থাকবে না। এই কথা বলে তারা মানুষের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কেন জানেন? বাঁচার জন্য। কিন্তু আওয়ামী লীগ কি প্রতিহিংসা রাজনীতি করে? আপনি দেখুন বাড়ি ভাই 96 এ আওয়ামী লীগ খালেদা জিয়ার পতন করে নির্বাচন করে ক্ষমতায় আসলো। অর্থাৎ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার পতন হলো 96 এ। আমরা ক্ষমতায় আসলাম। বাংলাদেশের কোন জায়গায় বিএনপি দূরে থাক, জামাতের কোন নেতার বাড়িতেও আওয়ামী লীগ ঢিল চোরা দূরে থাক একটা ফুলের টোকাও দেয়নি। 2000 এ বিএনপি ক্ষমতায় আসলো। নির্বাচন আমরা হেরে গেলাম। তারপরে দক্ষিণ বাংলায় ওরা শুধু নৌকায় ভোট দেওয়ার কারণে হাজার হাজার সংখ্যালঘু নারীকে ধর্ষণ করলো, বাড়িঘর ছাড়া করলো, লুটপাট করলো, এর মাছ লুট করে নিয়ে গেল। অসংখ্য মানুষ প্রায় 24,000 আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করলো। হত্যা করে তারা কান্ত হয়। 21শে আগস্ট 2004 সালে বঙ্গবন্ধু কন্যাকে আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দের সাথে ট্রাকে একে একে 13টি গ্রেনেড হামলা করলো একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তারপরে 2006 সালে আবার আওয়ামী লীগ সহ বাংলাদেশের সমস্ত বিরোধী দলের আন্দোলনের মুখে খালেদা জিয়ার পতন হলো, ইয়াজউদ্দিনের পতন হলো। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ কি তার প্রতিশোধ নিয়েছে? প্রতিশোধ তো নেয়নি। উপরন্তু সেদিন বঙ্গবন্ধু কন্যা বিএনপিকে সংসদে ডেপুটি স্পিকারের পদ অফার করেছিলেন। আওয়ামী লীগ কোনোদিন প্রতিহিংসা রাজনীতি চর্চা করেনি, কোনোদিন। আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি আইনের মাধ্যমে এবং সেখানে তাদেরকে পৃথিবীর কোন জায়গায় মানবতা বিরোধী অপরাধের বিচারের পরে এপিলের সুযোগ নেই। বঙ্গবন্ধু কন্যার মানবতা বিরোধী যে বিচার হয়েছে সেখানে অভিযুক্ত ব্যক্তি যেন সর্বোচ্চ প্রোটেকশন পায়, সেখানে তাদের এপিলের সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশের কোন জায়গায় কোন জামান নেতা বাড়ি করে হামলা করে? আমি দায়িত্ব নিয়ে বলছি, হয়তো তারা বলবে আমি জানি, কথা বলার পর ওরা আপনি দেখবেন যে কমেন্ট বক্সে গিয়ে আমাকে অশালীন অসভ্য ভাষায় গালিগালাজ করবে, কারণ তারা আমার কোন বক্তব্যের সুনির্দিষ্ট তথ্য দিয়ে প্রতিবাদ করতে পারবে না। হ্যাঁ, তো সে তারপরও ওরা 5ই আগস্টের পরে বাংলাদেশে যা করেছে আমার মনে হয় এটা হিটলার মুসোলিনিকে হার মানাবে। হিটলার মুসোলিনি যেমন ইতিহাসের দায় থেকে নিজেদের রক্ষা করতে পারেনি, ভবিষ্যতে বিএনপি হোক, জামাত হোক, যারাই হোক, অথবা সদ্য ইউনূস সাহেবের প্রস্তাবিত এনসিপি হোক, কেউ ইতিহাসের দায় থেকে নিজেদের রক্ষা করতে পারবে না। এটাই ইতিহাসের চিরন্তন সত্য, অবধারিত সত্য। এই সত্যের ব্যতয় ঘটানোর ক্ষমতা কারো নাই। আপনি কমেন্ট বক্সের কথা বললেন আমিন ভাই। আমাদের একটা অভিজ্ঞতা, আমাদের অনুষ্ঠানগুলো কমেন্ট বক্সে সে যারা মন্তব্য করে, যারা আপনাদের বক্তব্যের সমালোচনা করে, আক্ষেপ করে, তিরস্কার করে, তাদের বেশিরভাগ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী। তারা বিভিন্নভাবে আপনাদের উপর অসন্তুষ্ট। তাদের ক্ষোভগুলো তারা প্রকাশ করে। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সে অধিকার অবশ্যই আছে যে যেহেতু 15 বছর আমরা ক্ষমতায় ছিলাম, সে সময় আমাদের অনেকের আচরণে নেতাকর্মীরা অসন্তুষ্ট ছিল। তাদেরকে যেটুকু স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা আমাদের দেওয়ার দরকার ছিল সেটা আমরা দিতে পারিনি। সেই জায়গা থেকে তাদের ক্ষোভটাকে আমি সেলিউট করি এবং সেই ক্ষোভ থেকে যদি আমরা কিছু লেসন নিতে পারি তাহলে ভবিষ্যতের আওয়ামী লীগ সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ হয়ে দাঁড়াবে। কিন্তু আপনি পাশাপাশি কমেন্ট বক্সে দেখবেন আর কিছু কমেন্টস যারা বট বাহিনী, তারা কিন্তু শুধু গালিগালাজ ছাড়া, অশালীন, অশ্রাব্য, অশোভনীয় কথা বলা ছাড়া তারা কিন্তু আর কোনো কমেন্টস করে না। আমার কোনো বক্তব্যের কিন্তু যুক্তিসঙ্গত জবাব ওরা দিবে না। ওরা শুধু ওই মোনাফিকি ভাষায়, মোনাফিকের 4টি প্রধান লক্ষণের একটি লক্ষণ হচ্ছে সে যখন আপনার সাথে তথ্যে পারবে না, যুক্তিতে পারবে না, তখন আপনাকে অশালীন ভাষা গালিগালাজ করবে। ওই পথটায় তারা অবলম্বন করে। আবার সেখানেও দেখবেন 95% হচ্ছে মানে ফেক আইডি থেকে। জেনুইন আইডি থেকে তারা কমেন্টস করে সেই সৎ সাহস তাদের নাই। আর দলের কেউ যদি আমি মনে করি, হ্যাঁ, এটা তো অবশ্যই তাদের রাইট আছে, তাদের কর্মীদের আমাদের কাজে সমালোচনা করে। আমি বলছি কি দলের কর্মী কেন, সাধারণ মানুষ কেন, জামাত বিএনপি আমার বক্তব্যের সমালোচনা করতে পারে, সেটা যুক্তি দিয়ে করুক, তথ্য দিয়ে করুক, তাহলে তো যদি আমার ভুল থাকে আমি নিজেই সংশোধন করতে পারবো। কিন্তু গালিগালাজ তো তার সমাধান হতে পারে না। 9 মাসের যুদ্ধে আপনারা বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। 11 মাস হয়ে গেল, নেতাকর্মীরা কোনো ভরসা পাচ্ছে না। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যুদ্ধটা কখনো 9 মাসের ছিল না। আমি বলেছি যে এটা শুরু হয়েছিল বলতে গেলে যেদিনই পলাশীর আম্র কাননে স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল সেদিন থেকে কিন্তু আরেকটা যুদ্ধ শুরু হয়েছিল। সেটা দীর্ঘ পথ পরিক্রমণে, কখনো হাজী শরীফুল্লাহ, কখনো নিসার আলী তিতুমীর, কখনো মাসুদ হোসেন, কখনো প্রীতিলতা, কখনো ওয়াহাবী আন্দোলন, ফরায়েজি আন্দোলন, অনেক দীর্ঘ পথ বেয়ে 52 সালের ভাষা আন্দোলন, তারপর আমি যেটা বললাম 62, 63, 6 দফা,
69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 রক্তাক্ত যুদ্ধ, তারপরে স্বাধীন বাংলাদেশ। আপনি পৃথিবীর কোন আন্দোলনেরই ওভারনাইট রেজাল্ট পাবেন এটা আশা করার কোনো কারণ নাই। এটা সময় লাগবে। এবং আমি আবার বলছি, নেতা কর্মীদের কষ্টের কথা আমি অনুভব করি প্রতি পলে পলে, এবং দুনিয়াতে আমি তাদের প্রতি শ্রদ্ধায় নত হই, অবনত হই, সেলুট করি। আপনি দুনিয়াতে এত ডেডিকেটেড নেতা কর্মী আর কোন দলের পাবেন না যারা এরকম ভয়ঙ্কর নির্যাতন নিপীড়নের স্টিম রোলারের নিচে থেকেও আজকে গোটা 56,000 বর্গ মাইলের বাংলাদেশে প্রতি মুহূর্তে মুহূর্তে জয় বাংলা স্লোগানে আকাশ প্রকম্পিত করছে, বিস্ফোরণের মতো করছে, আজকে অগ্নিস্ফুলিঙ্গের মতো বিস্ফোরিত হচ্ছে। কি কারাগার বলেন, কি এজেলাস বলেন, অথবা কি আদালত বলেন, প্রত্যেকটা জায়গায় যেখানে আদালতেও মব সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা করছে। আপনাকে একটা আরো বেদনার ঘটনা, চট্টগ্রামে আরো 15 বছর আগে ছাত্রলীগের পদে ছিল আবু নাসের আজাদ নামে এক ছোট ভাই। 15 বছর আগে, গত 10 বছরে সে আওয়ামী লীগের কোনো প্রোগ্রামে যায়নি নানাবিধ কারণে। তাকে গ্রেপ্তার করা, তাকে গ্রেপ্তার করার খবর শুনে তার স্ত্রী তাকে দেখতে গেল, তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে আপনার মানবতার ভয়ঙ্কর অপমান, ইতিহাস কিন্তু তার জবাব দিবে। এটা হতে পারে না, এটা কখনোই মানুষ সহ্য করবে না। এটা হয়তো আমি থাকবো না, সহ্য করবে না। তাই বলছি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে এত নিপীড়নের মুখে কেউ দমে যাচ্ছে না, তারা একজন বিস্ফোরণের মধ্যে গর্জে উঠছে গোটা বাংলাদেশ। এই গর্জে ওঠাকে আমি অবনত মস্তকে সালাম জানাই। এটা আমাদের জন্য সাহস যোগায়, প্রেরণা যোগায়, শক্তি যোগায়। হ্যাঁ, এবং এখান থেকে আগুনে পড়া ফিনিক্স পাখির মতো বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ যে উঠবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আমিন ভাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। একই সাথে আবারও সম্মানিত দর্শক যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠান দেখছেন, সবাইকে সালাম।